আমাকে লগারিদম নিয়ে বেশ কয়েকজনে কিছু প্রবলেম পাঠিয়েছিল। তো মোস্ট অফ দ্য প্রবলেমস হচ্ছে আমি মানে পার্সোনালি সলভ করে দিয়েছি। তো কিছু প্রবলেম বাকি আছে যেগুলো সলভ করা হয়নি। তো যেমন একটা প্রবলেম আমাকে পাঠানো হয়েছিল, তোমাদের যেটা ছিল আর কি, যে কিছু প্রপার্টি যে তোমাদের দেখাইছিলাম আমি লগারিদমে, তার মধ্যে 3 নাম্বার প্রপার্টিসটা কি ছিল, যে লগ এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে এন লগ এক্স, তাই না? এখানে বেজ হতে পারে এনিথিং। তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আসলে কিভাবে প্রুফ করা যায়, মানে এটা তো আমি দেখতে পাচ্ছি যেটা একটা প্রপার্টি। আমিও তোমাদেরকে ডিরেক্টলি প্রপার্টিসটা বলে দিচ্ছি। তো আমাকে আসলে একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া, এটাকে আপনি একটু প্রুফ করে দেখান, এই জিনিসটাকে একটু প্রুফ করে দেখান, কিভাবে এটা প্রুফ করে দেখাবো। চলো আমরা তাহলে একটু দেখি এটা। তো আমার কোয়েশ্চেন ইজ যে প্রুফ দ্যাট, বা প্রুফ। তো শুরু করি, এটা এটা তাহলে কিভাবে স্টার্ট করা যায়। যেমন আমি যদি এখানে লিখি যে লেট, বা ধরি, ঠিক আছে, ধরি, কি ধরবো? আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো পক্ষ আছে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড আছে। তো আমি ধরে নিচ্ছি যে এই লেফট হ্যান্ড সাইডটা, আমি এটা ধরে নিচ্ছি যে লগ অফ এস, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এন ইজ ইকাল টু হচ্ছে, আমি ধরে নিলাম মনে করো এম, ঠিক আছে, আমি এম ধরে নিচ্ছি, এটা একটা রাশি, একটা ভেরিয়েবল রাশি ধরে নিচ্ছি আমি এম। এন্ড এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড, তাই না? এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ। আর এটা থেকে আমরা কি করতে পারি, এখানে আমরা এক্সপোনেনশিয়াল ফরম্যাট এটাকে করতে পারি, ফেলাতে পারি। তো এক্সপোনেনশিয়াল ফর্মে ফেললে কি হবে, আমরা জানি যে এটার এটার পাওয়ার এম হলে এটা ফাংশনটা হবে তোমার হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার এন, তাই না? তাহলে এস টু দি পাওয়ার এম, ঠিক আছে, এস টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। এটার পাওয়ার এটা হলে ফাংশনটা এটা হবে। এটাই তো ছিল এক্সপোনেনশিয়ালটাকে করার, মানে ট্রান্সফর্ম করার ওয়ে। তো এটাকে এভাবে একটা দাগ দিয়ে রাখলাম। এখানে এখানে আসো তো এবার তাহলে। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি হচ্ছে এই এনটাকে, মানে আমাকে হচ্ছে এই এন টার্মটা রাখা যাবে না। আমি যদি এই পুরো জিনিসটা প্রুফ করতে চাই, খেয়াল করে দেখো, এখানে কিন্তু কোথাও এন টার্ম নাই, মানে এক্স এর উপর কিন্তু কোনো এন টার্ম নাই। এখানে কিন্তু এন টার্ম আছে, মানে এখানে কিন্তু নাই। তো আমি যেটা করবো যে আমাকে হচ্ছে এই এন টার্মটা রিমুভ করতে হবে। তো কিভাবে রিমুভ করতে পারি, আমি যদি উভয়ের পক্ষের পাওয়ারের মধ্যে 1/n গুণ করি, তাহলে তো বিষয়টা সেমই থাকতেছে, অর্থাৎ এম ইন্টু 1/n ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ইন্টু 1/n। তাহলে তো একই জিনিস, তাই না? আমি উভয় পাওয়ারের মধ্যে একই জিনিস গুণ করছি, তো ওটা কাটাকাটি করলে আসলে এটা রিমুভ করা যাবে, তাই না? এখান থেকে এটা কিন্তু কি করা যায়, এটাকে এভাবে কাটাকাটি করা যায়, রাইট? অ্যাকচুয়ালি কাটাকাটি না, অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এটাকে ভাগ করা, মানে আমি কি করতেছি, এটার দ্বারা উভয় পক্ষকে গুণ করতেছি আর কি পাওয়ারের মধ্যে। তো এখানে তাহলে দেখো, এখানে কি দাঁড়াইতেছে, এন এন কাটা, থাকতেছে অনলি এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি থাকতেছে, এস টু দি পাওয়ার এম বাই এন, ঠিক আছে, এটা নাম্বার ওয়ান রাশি। এবার আমি আসি 2 নাম্বার রাশি, আমি আসি 2 নাম্বারে। এটা ছিল হচ্ছে এন লগ এক্স, তাহলে এন, এটা এস, এটা হচ্ছে এক্স। এন্ড সাপোজ এটাকে ধরলাম হচ্ছে আমি এম ধরছি, এটাকে ধরলাম হচ্ছে এম এন ও পি, আচ্ছা এটাকে ধরলাম পি, পি ধরলাম এটাকে, এন্ড দিস ইজ মাই রাইট হ্যান্ড সাইড, ডান ডান পক্ষ। তো এখানেও সেম ভাবে আমি যেটা করব যে আমি হচ্ছে এখানে একটা এক্স এর একটা রাশি বানাবো। তো এই এন এটাকে নিচে পাঠিয়ে দিই। সো লগ এস এক্স ইজ ইকুয়াল টু পি বাই এন, এটাকে নিচে পাঠিয়ে দিলাম। এন্ড এবার আমি দেখতে পাচ্ছি যে এটা এস এর পাওয়ার পি বাই এন হলে ফাংশনটা এক্স হবে। আমি আবারও এক্সপোনেনশিয়ালে ট্রান্সফর্ম করতেছি। তাহলে এস এর পাওয়ার পি বাই এন হলে, তাহলে এস এর পাওয়ার পি বাই এন হলে ফাংশনটা এক্স হবে। তাহলে কি পাইলাম, পাইলাম এখান থেকে যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এস টু দি পাওয়ার পি বাই এন, এন্ড দিস ইজ মাই নাম্বার 2 ইকুয়েশন। And if we compare these two equations, let's say 1 and 2, comparing, তুলনা করে পাই, তাহলে কি পাচ্ছি যে এক্স এক্স দুটো তো সেম, এটা এটা তো সেম, তাই না? এটা এবং এটা তো সেম, মানে যেহেতু দুটাই এক্স আর কি। তাহলে আমি বলতে পারি যে এস টু দি পাওয়ার এম বাই এন ইজ ইকুয়াল টু হচ্ছে এস টু দি পাওয়ার পি বাই এন। এন্ড সো এই এস তো থাকতেছে না, যেহেতু একই একই রাশি, তাহলে এম বাই এন ইজ ইকুয়াল টু হচ্ছে পি বাই এন। সো এন ও সেম রাশি, তাহলে এন এন কাটা। আলটিমেটলি what I get, that is m is equal to p,
এন্ড এই এমটা কি ছিল? এই এমটা ছিল হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, আর এই পিটা কি ছিল? পিটা ছিল হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ইট মিনস এম ইজ ইকুয়াল টু হচ্ছে যে এটা, পি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা। তাহলে কি পাইলাম এখান থেকে? যে লগ এস এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন লগ অফ এক্স। আসলে এই প্রমাণগুলো কখনোই তোমাদের পরীক্ষায় আসবে না, এন্ড তোমাদের এই প্রমাণ আসা তো কল্পনাই করা যায় না। ঠিক আছে? তোমাদের নর্মাল এমসিকিউ আসবে আর কি, বা হয়তো বা শর্টকাট, বা মানে যদি তোমাদের সিকিউ কোশ্চেন দিতে চায় তাহলে তোমাদের নর্মাল শর্ট কোশ্চেন দিবে, কোনো একটা কোশ্চেন সলভ করতে বলতে পারে বই থেকে। তো এগুলো আসবে না, জাস্ট তোমাদের কিউরিয়াসিটি থাকতে পারে তাই আর কি এটা দেখাই দিলাম। আর আমাকে এটা কোশ্চেনও করা হয়েছিল আর কি। তো এটাই ছিল আমাদের এই অঙ্কটা। তাহলে আমি আজকে চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। এটা হলো চ্যাপ্টার 11। আচ্ছা, চ্যাপ্টার 11 হচ্ছে তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি। তো যেটা আমি ফিল করি যে তোমাদের হচ্ছে হায়ার ম্যাথের তোমাদের যে চারটা চ্যাপ্টার সিরিয়াতে আছে আর কি, শর্ট সিলেবাসে, এই চারটা চ্যাপ্টারের মধ্যে আসলে এই চ্যাপ্টারটা সব থেকে সহজ, এটা আমি ফিল করি, স্থানাঙ্ক জ্যামিতিটা। স্টিল তোমাদের মধ্যে অনেকের এটা নিয়ে একটু প্রবলেম থাকে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে এখানে দুটা ক্লাস নিবো আজকে, মানে এই চ্যাপ্টারের উপর। চেষ্টা করবো 11.1 টু আজকে ক্লাসে নেওয়ার, আর 11.34 নেক্সট ক্লাসে নেওয়ার। ঠিক আছে? তো আমি তোমাদেরকে আগে একটু আস্ক করে নেই, তোমরা আমাকে কাইন্ডলি রিপ্লাই করবা যে তোমরা হচ্ছে এর আগে কোনোদিন পোলার স্থানাঙ্ক শিখছিলা কিনা। পোলার স্থানাঙ্ক যদি না শিখে থাকো তোমাদেরকে আমি আজকে শিখাই দিব, আর যদি শিখে থাকো দেন দ্যাটস ভেরি গুড। তোমাদেরকে তাহলে আমার ক্লাসে খুবই সুবিধা হবে, বেশি পড়ানোর দরকার হবে না। যদি পোলার স্থানাঙ্ক পড়ে না থাকো আমাকে একটু কমেন্টে জানাও। ঠিক আছে? তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস তোমরা বলতেছো যে তোমাদেরকে হচ্ছে পোলার স্থানাঙ্ক পড়ানো হয় নাই। ওকে, তাহলে আমরা পোলার স্থানাঙ্ক দিয়ে স্টার্ট করি। স্থানাঙ্ক জ্যামিতি মধ্যে তোমাদের হচ্ছে টোটাল দুইটা ফরম্যাট তোমাকে জানতে হবে। তো দুইটা ফরম্যাট কি কি? যেমন তোমাকে যদি আমি বলি যে এখানে একটা কোয়ার্ডিনেট সিস্টেম আছে, এন্ড প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তো ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এন্ড এই ফোর্থ কোয়াড্রেন্টের এই চারটা কোয়াড্রেন্টের মধ্যে তোমাকে কি করতে পারে? তোমাকে হচ্ছে বিভিন্ন রকম বিন্দু দিয়ে দিতে পারে, বিভিন্ন রকম বিন্দু। লেটস সে তোমাকে দেওয়া আছে এখানে একটা বিন্দু, এবং তোমাকে দেওয়া আছে হচ্ছে তোমার, আচ্ছা আমি ব্ল্যাক পেন ইউজ করি। তোমাকে দেওয়া আছে হচ্ছে সাপোজ ধরো যে এখানে একটা বিন্দু, আর তোমাকে দেওয়া আছে মনে করো যে এইখানে একটা বিন্দু। ঠিক আছে? এখন তোমাকে বের করতে বলবে যে কি কিরকম বের করতে বলতে পারে যে তুমি হচ্ছে এই বিন্দু দুটার দূরত্ব বের করো। তোমার চ্যাপ্টার 11.1 এর মধ্যে অ্যাকচুয়ালি দুটি বিন্দুর দূরত্ব নিয়ে কথা বলছে, দুটি বিন্দুর দূরত্ব। তো দুটি বিন্দুর দূরত্ব, তো যেটা বলতেছিলাম যে আমরা আসলে প্রথমে এটা নিয়ে কথা বলবো। তো এটা নিয়ে কথা বলার আগে তোমাদেরকে একটা জিনিস শিখাই নেবো, সেটা তোমার হচ্ছে কি যে পোলার স্থানাঙ্ক। তো এটাকে তুমি বলতে পারো যে x1 y1, এটাকে তুমি বলতে পারো হচ্ছে x2 y2। তাই তো? এই তো তোমাদের সিস্টেম ছিল। এই দুটা বিন্দু তোমাকে এখন দূরত্ব বের করতে হবে সূত্র ইউজ করে। তো সূত্রে পরে যাই, আগে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটাতে আগে তোমাদের ক্লিয়ার করে নিই। সেটা হলো যে ধরো যে একটা এরকম একটা রেখা দেওয়া আছে। ঠিক আছে? এখন এই রেখাটা তোমার হচ্ছে, এটা তোমার হলো মনে করো যে x1 y1, এন্ড এটা তোমার হচ্ছে x2 y2। এবং এখানে তুমি যদি একটা অ্যাক্সিস কল্পনা করো, সাপোজ ধরো এক্স অ্যাক্সিস, তুমি যদি এখানে এক্স অ্যাক্সিস কল্পনা করো, তাহলে এই রেখাটা হচ্ছে এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এন্ড আমরা ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এবং এই যে বিন্দুটা, এই যে বিন্দু, এই যে এইটুক ডিস্টেন্স, লেটস কনসিডার দিস ডিস্টেন্স ইজ আর। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তোমাদের যে মানে স্থানাঙ্ক জ্যামিতি, এটাকে আসলে প্রকাশ করার মোট দুইটা পদ্ধতি আছে। মোট দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো কার্তেশীয়, কার্তেশীয় স্থানাঙ্ক। অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতির প্রকাশ করার মোট দুইটা ফরম্যাট আছে। নাম্বার ওয়ান ফরম্যাট ইজ কার্তেশীয় স্থানাঙ্ক, নাম্বার টু ফরম্যাট ইজ পোলার স্থানাঙ্ক। পোলার, ঠিক আছে? কার্তেশীয় এন্ড পোলার। সো তোমাদেরকে যেটা মিলে শেখানো হয়েছে সেটা তোমার হচ্ছে যে পোলার স্থানাঙ্কটা। ঠিক আছে? সরি, তোমাদেরকে যেটা শেখানো হচ্ছে সেটা তোমার কার্তেশীয় স্থানাঙ্ক। তোমরা অ্যাকচুয়ালি কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে কাজ করেছো, যেগুলো কার্তেশীয় স্থানাঙ্ক কোনগুলা? এই যে এগুলা, এই যে x1 y1, এগুলো তোমার হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, and এগুলো দিয়ে তোমার মোটামুটি ম্যাথ করেছো। কিন্তু তোমাদেরকে হচ্ছে আমি আজকে এটার পাশাপাশি তোমাদেরকে হচ্ছে আমি পোলার স্থানাঙ্ক
এটা দিয়ে অঙ্ক করার টেকনিকও শিখাই দিব। এন্ড এটা তোমাদের হচ্ছে একটা ভালো একটা বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ফর ইওর এইচএসসি ইন হায়ার লেভেল। ঠিক আছে? এন্ড হচ্ছে তোমাদের এটা যদি অঙ্ক আসবে না, বাট স্টিল আমি তোমার দেখাই দিচ্ছি, এগুলোই তোমার বেসিকটা ক্লিয়ার করবে। তুমি তোমার বইয়ের পড়া সবই পারো, 1 মাস পরে এসএসসি পরীক্ষা, তো তোমার তো আসলে না পারার কথা না, তোমার সবই পারো। তো তোমাদেরকে আমি আর বই পড়া কি দেখাবো? অবশ্যই বই পড়াও দেখাবো, বাট তার আগে আসলে একটা নতুন জিনিস শিখাইনি। খেয়াল করে দেখো, এই যে কার্টেসীয় আর পোলার স্থানাঙ্ক, এখান থেকে এখানে ট্রান্সফর্ম করার খুব সহজ একটা ওয়ে আছে। সেই ওয়েটা কিরকম দেখো, সেই ওয়েটা হচ্ছে যে, যেটা আমি বলতেছিলাম যে পোলার হচ্ছে আর থিটা, পোলার হচ্ছে আর থিটা, আর এই কার্টেসীয় হচ্ছে কি এক্স ওয়াই, তাই না? কার্টেসীয় হচ্ছে এক্স ওয়াই, পোলার হচ্ছে আর থিটা। তাহলে আমরা কিভাবে এই এক্স ওয়াই থেকে আর থিটাতে আসতে পারি? লেখা রাখো সবাই যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে? আহ, এটা যদি তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি তোমার এক্স অ্যাক্সিস হয়, তাহলে এটা যেহেতু ভূমি, তো ভূমির সাথে অলওয়েজ তোমার হচ্ছে কজ হয়। এন্ড যেহেতু এটা তোমার হচ্ছে এটা কি, এটা তোমার যেহেতু লম্ব, তো লম্বের সাথে অলওয়েজ তোমার কি সাইন হয়। তো এই যে বিন্দুটা তোমার, যদি এটাকে হচ্ছে আমরা এটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান না বলে এটাকে আমরা শুধুমাত্র এক্স আর ওয়াই যদি বলি, তাহলে কিরকম হয় দেখো। তাহলে যেটা তোমার এক্স, এটা তোমার ওয়াই, তাহলে এখান থেকে তুমি এক্স এক্স দূরত্ব আসছো, and এখান থেকে তুমি ওয়াই দূরত্ব উপরে গেছো, তাই না? তো এটাই হচ্ছে তোমার মোট সিস্টেমটা। ঠিক আছে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে আমরা এক্স থেকে এই যে পোলার স্থানাঙ্কে চলে আসলাম আর কস থিটা, এন্ড ওয়াই কে আমরা হচ্ছে আর সাইন থিটা লিখে পোলার স্থানাঙ্কে চলে আসলাম। তাহলে আমরা কিভাবে আর এবং থিটার ভ্যালুটা বের করতে পারি? তো আমাদের তো অ্যাকচুয়ালি আর আর থিটাতে কনভার্ট করতে হবে, তাই না? ইকুয়েশন লিখলে তো হবে না। তো ইকুয়েশন লিখছি, বাট অ্যাকচুয়ালি এখান থেকে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এটাকে তুমি যদি নাম্বার ওয়ান সমীকরণ দাও, এটাকে তুমি যদি নাম্বার টু সমীকরণ দাও, তাহলে নাম্বার ওয়ান হোল স্কোয়ার প্লাস নাম্বার টু হোল স্কোয়ার, এন্ড তুমি দুটাকে যোগ করে দিলে তোমার কি হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, কমন নিলাম, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এন্ড আমরা সবাই জানি যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। সো আলটিমেটলি মাই আর ইজ root over x square plus y square. So this is your r. And how to find the value of theta? এটা খুবই সিম্পল, জাস্ট ডিভাইড করে দিই আমরা। আসো তাহলে হচ্ছে যেটা লিখতে পারি আমরা, সেটা হলো যে নাম্বার টু ডিভাইডেড বাই নাম্বার ওয়ান। তাহলে এটা কি কি দাঁড়াচ্ছে, তাহলে ওয়াই বাই এক্স, হ্যাঁ, নাম্বার টু ভাগ নাম্বার ওয়ান, শোনো, ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু আর বাই সাইন থিটা ডিভাইড বাই আর বাই কস থিটা। তো আর আর কাটা, তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হলো, এবং সাইন থিটা ডিভাইড বাই কস থিটা হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। খুবই সিম্পল না বিষয়টা? এটা হচ্ছে তোমার থিটার ভ্যালু, এটা তোমার হচ্ছে আর এর ভ্যালু। বাস, এই তোমার পোলার স্থানাঙ্ক হয়ে গেল। আই হোপ তুমি বুঝতে পারছো, এখানে আসলে তেমন কিছু নাই আর এটুকুই। তো আবার দু একটা ছোট ছোট ম্যাথ দেখি, তাহলে আমাদের মোটামুটি নতুন টপিক পড়া শেষ। আমরা তাহলে বইয়ের টপিকে চলে যাব। একটা ছোট ম্যাথ নেই, সাপোজ, আচ্ছা এটাই মুছে ফেলতেছি, টপিকটা পরে আসতেছি। তো একটা ম্যাথ দিলাম, মনে করো নাম্বার ওয়ান ম্যাথ, সেটা হলো এরকম দেওয়া আছে যে কোন বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক, আমি র্যান্ডম দুটা বিন্দু নিব, ধরলাম হচ্ছে রুট থ্রি, রুট থ্রি কমা থ্রি, রুট থ্রি কমা থ্রি দেওয়া আছে কার্টেসীয় স্থানাঙ্ক। ইট মিনস ইউ হ্যাভ গিভেন দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই ভ্যালু দেওয়া আছে, হলে পোলার স্থানাঙ্ক কত হবে? ঠিক আছে, পোলার স্থানাঙ্ক কত হবে? তো কিভাবে সলিউশন করবা? এই যে আমাদের সিস্টেম দেওয়া আছে সবকিছুই, তাহলে চলে আসো। তাহলে আমাদের জানা আছে যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো, খুবই সিম্পল জিনিস। তাহলে তোমার রুট থ্রি হোল স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার, তাহলে দিস ইজ হোয়াট, নাইন প্লাস থ্রি, সো টুয়েলভ, টুয়েলভ রুট করলে টু রুট থ্রি। থিটা ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তো ওয়াই হচ্ছে থ্রি, এক্স হচ্ছে রুট থ্রি, তো
এটা কত হচ্ছে তাহলে? টেন ইনভার্স, এটা তোমার কত হচ্ছে তাহলে? √3। 3 কে √3 দ্বারা ভাগ করলে √3 হয়। কত ডিগ্রি মান? √3, 60 ডিগ্রি মান, তাই না? π/3, 60 ডিগ্রি, বা π/3 মানে 60 ডিগ্রি ডিগ্রিতে, অথবা তোমার রেডিয়ানে তোমার হচ্ছে π/3। ঠিক আছে, এই তো সিস্টেম হয়ে গেল। তো তাহলে পোলার স্থানাঙ্ক, সুতরাং সুতরাং পোলার স্থানাঙ্ক কিভাবে লিখবা? এই যে r, থিটা ইজ ইকুয়াল টু, এটা তোমার কি ছিল? এক্স কমা ওয়াই। ঠিক আছে, এক্স কমা ওয়াই ছিল, এটা তোমার কি হবে তাহলে? r, থিটা ইজ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু দিবা না কোনোদিন, এটা তোমার তিনটা এরকম তিনটা ড্যাশ হবে। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম বুঝো এটা দ্বারা। তো আর এবং থিটার মানটা কত হচ্ছে এখানে? 2√3, π/3। এন্ড নর্মালি তোমার হচ্ছে এটাকে রেডিয়ানে প্রকাশ করে অলওয়েজ, তো 60 ডিগ্রিতে প্রকাশ করে না, এভাবে করে π/3 দিয়ে প্রকাশ করে, রেডিয়ানে প্রকাশ করে অলওয়েজ। এটা এটা তোমার মানে আদর্শ মান আর কি। আচ্ছা আচ্ছা, এখন এখন যদি তোমার দেওয়া থাকে উল্টা কাহিনী, নাম্বার 1 তো তুমি বুঝলা, এবার যদি তোমার উল্টা কাহিনী দেওয়া থাকে, যাই হোক তোমাদের নাম্বার 1 কোয়েশ্চেন লেখা শেষ। তো আমি তোমার নাম্বার 2 তে চলে যাই তাহলে, এবং এগুলা আসলে মুছে দিই, এগুলা দরকার নাই, জাস্ট ফর্মুলা গুলো রাখি। ঠিক আছে, এই এইখানে লেখা রাখি তাহলে। আর ইজ ইকুয়াল টু হচ্ছে √x² + y²। এই আর হচ্ছে এটা। ঠিক আছে, তো তাহলে টু নাম্বার ব্যাচে চলে আসে আমরা। 2 নাম্বার যদি এরকম একটা কোয়েশ্চেন থাকে, ধরো যে উল্টা কেস দেওয়া আছে, মনে করো যে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে। পোলার স্থানাঙ্ক কি দেওয়া থাকতে পারে? ধরলাম হচ্ছে একটা র্যান্ডম ভ্যালু দিলাম, ধরো যে 3, π/2। ঠিক আছে, মানে আর এর ভ্যালু দেওয়া আছে আর থিটার ভ্যালু দেওয়া আছে, আর 3, π/2 দেওয়া আছে। এটা হলে কার্টেসীয় স্থানাঙ্ক কত? কার্টেসীয় স্থানাঙ্ক কত? ওকে, তাহলে চলে আসো, লেট কার্টেসীয় স্থানাঙ্ক। তো আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক জানা আছে কি, যে x, y, তাই না? তাহলে আমরা জানি যে এখানে x ইজ ইকুয়াল টু হচ্ছে r cos থিটা। এই তো খুবই সিম্পল। তাহলে আর এর ভ্যালু বসাও 3 cos π/2 হয়ে গেল। তাহলে cos π/2 এর ভ্যালু কত? 0। তো টোটাল ভ্যালু কি? 3 × 0, so ultimately this is 0, and y r sin theta, so this is 3 sin π/2, and we know that the value of sin π/2 is 1, so 3 × 1, so 3। সুতরাং কার্টেসীয় স্থানাঙ্ক x, y ইজ ইকুয়াল টু হচ্ছে 0,3। এক্স আর ওয়াই ভ্যালু হচ্ছে 0,3। তো আই হোপ তোমাদের মোটামুটি ভালো লাগতেছে এই টপিকটা। খুবই সহজ না? বিষয়গুলো তো খুবই সহজ। হয়তো তোমাদের জন্য নতুন, বাট একদমই কঠিন না। জেনে রাখা ভালো হলো, কারণ তোমাদের হচ্ছে এটা খুবই বেসিকটা ক্লিয়ার করে দিবে এইচএসসির জন্য। ঠিক আছে, তাহলে আমি আর এর থেকে কঠিন জিনিসে যাব না। এর থেকে কঠিন জিনিসে গেলে আসলে এটা তোমাদের লেভেলের জন্য বেশি হয়ে যাবে। তো এটা তাহলে এখানে গেল। এটা এই জন্যই শিখাইলাম তোমাদেরকে, যেন তোমাদেরকে যখন এখন তোমাদেরকে আমি যখন 11.1 এর অঙ্ক দেখাবো, তোমাদেরকে হচ্ছে আমি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার পাশাপাশি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, এটা দিয়েও দুটি বিন্দুর দূরত্ব কিভাবে বের করতে হয় সেটাও শিখাবো। ঠিক আছে, তো এই জন্য তোমাদেরকে হচ্ছে আমি পোলার স্থানাঙ্কটা দেখায় নিলাম, এটা ক্লিন করে দিলাম। তাহলে এবার চলে আসি প্রথম টপিক, দ্যাট ইজ 11.1। তো 11.1 এর মেইন কাহিনী হলো যে দুটি বিন্দু দূরত্ব বের করা, আর কোনো কিছুই বলা নাই। তো আমি একটু জাস্ট তোমাদের বইটা ওপেন করে নিই। তো দেখো তোমাদের 11 পয়েন্ট, এই যে কার্টেসীয় স্থানাঙ্ক, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, তোমাদেরকে বেলি হচ্ছে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেটস শেখানো হয়েছে এই এসএসসি তে। যাই হোক, তো এখন দেখো তাহলে যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তোমাদেরকে এইসব সূত্রের প্রমাণ আমি দেখাইলাম না, এগুলো আসলে অপ্রয়োজনীয় তোমাদের লেভেলের জন্য, দরকার নেই একদমই। তোমাদের এখানেও খুবই সিম্পল কিছু ম্যাথ দেওয়া আছে। আর আমি তোমাদের ম্যাথে যাওয়ার আগে তোমাদেরকে আগে আমি মেন থিওরিটা বুঝাই নি, আসলে মেন কাহিনীটা বলে দিই, ফর্মুলা গুলো কিভাবে আসতে পারে। তো ফর্মুলা গুলো নিয়ে আগে একটু আলোচনা করি। তো এটা হচ্ছে তোমার টপিকের নাম, এন্ড তুমি লিখে রাখো এখন ফর্মুলা। ঠিক আছে, কি কি ফর্মুলা আছে একটু ফর্মুলা গুলো দেখি আমরা একটা একটা করে।
আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ, দেখো, নাম্বার 1 যেটা তুমি বলতে পারি তোমাকে সেটা হচ্ছে যে এক্স অক্ষ থেকে ফর্মুলাগুলো সব নোট করে রাখবা, তাহলে অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তো আগে তোমাদের ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। যে এক্স অক্ষ হতে, মনে করো যেটা হচ্ছে তোমার এক্স অক্ষ, তো এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব, কোনো বিন্দুর দূরত্ব কোটির সমান হবে, ঠিক আছে? কোটির সমান হবে। এগুলা সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, তো এই লাইনগুলো লিখে রাখো। এটা তোমার ওয়াই অক্ষ, এটা তোমার এক্স অক্ষ। তাহলে আমি যদি বলি যে এটা হচ্ছে তোমার সেই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা তোমার হচ্ছে ধরলাম এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কোটি, এটা হচ্ছে কোটি, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি, ভুজ। তো দিস ওয়ান ইজ এক্স এন্ড দিস ওয়ান ইজ ওয়াই। তাহলে কি বলতেছি আরেকবার ভালো মতো বুঝবা, যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কোটির সমান। তো এটা তোমার হচ্ছে মডুলাস অফ ওয়াই। মডুলাস কেন দিলাম? কারণ দেখো, বিষয়টা যদি এরকম হয়, সাপোজ ধরো যে এখানে দেওয়া আছে বিন্দুটা, তাহলে দেওয়া আছে মনে করো যে 1, -3, ঠিক আছে? তাহলে এখন তাহলে ওয়াই ভ্যালু কত, -3। তো তার মানে তুমি কি এখানে লিখবা যে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব হচ্ছে -3? দূরত্ব কোনো যে মাইনাস হয়? কখনই হয় না। তো কোটি তো -3, কিন্তু অ্যাকচুয়ালি কি, যে এটা তোমার দূরত্বটা তাহলে কি বোঝাচ্ছে, যে অ্যাকচুয়ালি তোমার 3 ঘর দূরত্বে আছে এটা। এটা কিন্তু বোঝাচ্ছে না যে তোমার -3 ঘরে আছে, বোঝাচ্ছে যে 3 ঘর দূরত্বে আছে নেগেটিভ দিকে, এক্স এর নেগেটিভ দিকে। তো এটা তো, এটা তোমার দিক বোঝাচ্ছে না, এই নেগেটিভ তো তোমার দিক বোঝাচ্ছে। মান তো আর -3 না, দিকটা হচ্ছে -3। আর দূরত্ব তাহলে কি হবে, তাহলে এই জন্য মডুলাস হয়ে যাবে। তো এখানে প্লাস হোক মাইনাস হোক, যাই আসুক না কেন, অলওয়েজ কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, কারণ দূরত্ব কোনোদিন ঋণাত্মক হয় না। এটা বুঝলে, I hope তোমরা বুঝতে পারছো। এরপরে চলে আসো নাম্বার 2 তে। ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ভুজের সমান, ঠিক আছে? ভুজের সমান। তো দেখো, এই যে এটা তোমার হচ্ছে ওয়াই অক্ষ, এই যে এটা হচ্ছে সেই বিন্দুটা, তাহলে এই দেখো এটা তোমার হচ্ছে ভুজ, এটা ভুজ, এটা কোটি। তাহলে এই যে এখান থেকে তোমার এটা কি দূরত্ব না, এটা তোমার হচ্ছে ভুজের সমান দূরত্ব। সো দিস ইজ অলসো মডুলাস অফ এক্স। লেটস কাম টু নাম্বার 3। আর কি থাকতে পারে, যেমন তোমার যদি এরকম হয়, ধরো যেটা মূল বিন্দু, তোমাকে যদি বলে দিলাম যেটা হচ্ছে তোমার মূল বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি যে 0, 0। তো মূল বিন্দু হতে যদি তোমাকে বলা হয় এবার যে এই এক্স কমা ওয়াই দূরত্বটা কত, ইট মিনস দিস ওয়ান, ঠিক আছে? দিস ওয়ান। আমি আবারও বলতেছি, দেখো এই যে এটা, এই যে এটা, ঠিক আছে? তো তোমাদেরকে আমি দেখো যে যখন তোমাদের একটু পোলার স্থানাঙ্ক পড়াইছিলাম, তোমাদেরকে আমি এই জন্যই পড়াইছিলাম যেন তোমাদেরকে হচ্ছে আমি এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো বোঝাতে পারি। তো তোমাদেরকে একটু দেখছো না যে এটা যদি একটা এক্স কমা ওয়াই বিন্দু হয়, তাহলে এটা তোমার থিটা, আর এটা তোমার হচ্ছে আর, এটুকু তোমার আর। এন্ড আমরা অলরেডি বের করছি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে √x² + y²। তাহলে মূল বিন্দু হতে, মূল বিন্দু হতে কোনো বিন্দুর দূরত্ব, কোনো বিন্দু মানে তোমার হচ্ছে অবভিয়াসলি সবগুলো তোমার হচ্ছে এক্স কমা ওয়াই, ঠিক আছে? সবগুলো তোমার হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু। এই যে কোনো বিন্দু বলতে এক্স কমা ওয়াই বোঝাচ্ছি। তো এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কিসের সমান, এটা তোমার হচ্ছে দূরত্ব ইজ ইকুয়াল টু √x² + y², মানে আর আর কি, এই আর এর ভ্যালু। ওকে, এটা, এটা গেল 3 নাম্বার। তো 4 নাম্বারে চলে আসি। তো তোমাদের যখন বলবে যে তোমার হচ্ছে মূল বিন্দু এবং হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে, আবার ধরো যে তোমার 5,6 দেওয়া আছে, তো তুমি কি করবে বলো তো? ডিরেক্টলি √x² + y² মেরে দিবা, শেষ, শর্টকাট হয়ে গেল। ঠিক আছে ভাই, বসে বসে ওই যে জিরো, তোমাদের যে ফর্মুলা আছে না, ওই ফর্মুলার মধ্যে বসাতে যাবা না। অনেক, তাহলে কিন্তু অনেক লেট হবে, মানে টাইম নষ্ট হবে। আচ্ছা, তাহলে এখন মেইন ফর্মুলা চলে আসে। মেইন ফর্মুলাটা কি ছিল, যে একটা বিন্দু x1, y1, এবং একটা বিন্দু যদি বি ধরলাম হচ্ছে x2, y2 হয়, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত হবে? ধরলাম হচ্ছে এবি, ধরলাম হচ্ছে এটা এবি। এই মনে করো এ হচ্ছে তোমার এ, এই হচ্ছে বি। তো দিস ওয়ান ইজ x1, y1, this one is x2, y2, and so you have to find out AB। কিভাবে বের করবা? এই জাস্ট এখানে রুট ওভার, সরি, x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এখানে x2 আগে দিলেও সমস্যা নেই,
y2 আগে দিলেও সমস্যা নেই, কারণ ওটা প্লাস মাইনাসে কোনো ঝামেলা নাই, কারণ তোমার হচ্ছে এখানে স্কোয়ার হয়ে যাবে এটা। তো স্কোয়ার হয়ে গেলে আর ঝামেলা হবে না। ঠিক আছে, এটা হলো কিসের ভ্যালু তাহলে? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের ভ্যালু। তাহলে এটা এটা কোন ব্যবস্থা? এটা তোমার হচ্ছে কি, এটা তোমার হচ্ছে কার্টেসীয় ব্যবস্থা নাকি? এটা তোমার কার্টেসীয়, এটা তোমার কার্টেসীয়। তাহলে এবার যদি তোমাকে বলি তাহলে যে পোলারে কি হবে, তাহলে আমরা পোলার দেখে নিই একটু। পোলার, তাহলে আসো যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় ধরলাম হচ্ছে একটা বিন্দু আছে, এই এই এর জায়গায় আর বি এর জায়গায় আমি ধরে নিব হচ্ছে একটা বিন্দু ধরলাম P1 আছে আর P2 আছে। তো দিস ওয়ান ইজ R1 θ1 and this two P2 is R2 θ2। হ্যাঁ, x2 আর y2, x1 আর y1 এর মতো R1 θ1 R2 θ2। তাহলে কি হচ্ছে এটা, যে এটা তোমার ধরলাম তাহলে P, ঠিক আছে, তাহলে P1 এটা তোমার হচ্ছে R1 θ1 এবং P2 হলো R2 θ2। এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব P1 P2। আগে যেমন AB দিছি, এটা A ছিল এটা B ছিল, এখন তো P1 আর P2 আছে, তাহলে P1 P2 দিলাম। তো P1 P2 ইকুয়াল টু কত হবে? এইটা তুমি একটু লিখে রাখো। অ্যাকচুয়ালি এখানে x1 এর ভ্যালু r cos থিটা, r1 cos থিটা, সরি r1 cos θ1, দেন x2 এর ভ্যালু r2 cos θ2, ঠিক আছে, y1 এর ভ্যালু r1 sin θ1, y2 এর ভ্যালু r2 sin θ2। এসব বসানোর পরে একটা লাস্ট একটা মান আসে, সেই মানটি তোমাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো এরকম যে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2r1 r2 cos থিটা, থিটার জায়গায় আমরা লিখবো হচ্ছে θ2 মাইনাস θ1। সামান্তরিকের সূত্রের মতো অনেকটা, তাই না? ভেক্টর ভেক্টর যদি তোমরা পড়ে থাকো, তো ভেক্টর আমরা তোমরা নর্মালি সামান্তরিক সূত্র পড়ছিলে এরকম। যাই হোক, ওই বিষয়ে না যাই, আমরা এখানে চলে আসি। তো তোমরা এটা মুখস্থ করে নিও ফর্মুলাটা। R1 যদিও তোমাদের এখন দরকার নেই মুখস্থ করার, জাস্ট তোমার দেখে রাখো বা জেনে রাখো আর কি। হ্যাঁ, তাহলে দুটা পোলার স্থানাঙ্কে দুটা বিন্দু দূরত্ব হচ্ছে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার মাইনাস 2r1 R2 cos θ2 মাইনাস θ1। এন্ড পুরোটার উপর রুট ওভার তো থাকতেছেই আগের মতোই। জাস্ট কি করছি, জাস্ট বলো তো, ভ্যালুগুলো জাস্ট বসাই দিচ্ছি, এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালুটা জাস্ট বসাই দিচ্ছি, বসায়া এরকম একটা ভ্যালু বের করছি, এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করছি। কোনো কঠিন কোনো কিছুই না, সিম্পল অ্যাজ ইউ লাইক। সো ফর্মুলা শেষ। আচ্ছা, তো ফর্মুলা তোমাদের মোটামুটি বোঝা হয়ে গেছে আই হোপ। তো এবার আমি তাহলে এটাকে ক্লিন করে দিতে পারি। তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে গ্রুপে গ্রুপে দিয়ে দিতে পারো, ঠিক আছে। এবার কিছু ম্যাথ দেখবো আমরা, তাহলে মোটামুটি এই চ্যাপ্টার শেষ। আমি তাহলে 11 টু 2 তে চলে যাব। ক্লাস খুবই ছোট, এখানে আসলে তোমাদের শর্টকাট শেখানোর কোনো উপায় নাই। এগুলা এতটা ইজি চ্যাপ্টার, মানে ওইরকম লগারিদম বা এক্সপোনেনশিয়াল ফর্মের মতো না, বা হচ্ছে তোমার ওই যে আংশিক ভগ্নাংশ বা ত্রিকোণমিতি ওরকম না আর কি। খুব ইজি চ্যাপ্টার এটা, তো দ্রুত শেষ করবো আর কি। আই হোপ তুমি স্ক্রিনশট দিছো, তাহলে আমি চলে আসি হচ্ছে একটা অঙ্কে। আমি অঙ্কে চলে আসি, তাহলে লেটস সে এক্সাম্পল 1। দুই তিনটা এক্সাম্পল দিবি, মোটামুটি তোমাদের এটা রিভাইজ হয়ে যাবে আর কি। তো প্রথমে শুরু করি তোমার হচ্ছে একটা সিম্পল প্রবলেম দিয়ে। ধরলাম হচ্ছে 4, -3 ও 2, 5। আমার র্যান্ডম যেটা বিন্দু দিচ্ছি, এটা আমার নিজের মনের মতো বিন্দু দিয়ে দিচ্ছি। তো এই বিন্দু দ্বয়ের ডিস্টেন্স টু কতটুকু, ঠিক আছে। এটা আমি আর লিখলাম না, তোমার লিখে নাও। তো ধরলাম হচ্ছে এটা 4, -3, এটা হচ্ছে 2, 5। তো এই দুইটা দূরত্ব কতটুকু আমরা তো জানা আছে কোয়েশ্চেন, তাই না? অ্যান্সারটা কি, সূত্রটা কি, যে যদি এটা তোমার হচ্ছে এ বি ধরি, তাহলে এটা তোমার এ বি ইজ ইকুয়াল টু রুট ওভার x1 স্কোয়ার, সরি x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে x1 এর ভ্যালু বসায় দাও 4, x2 এর ভ্যালু বসায় দাও -3। আচ্ছা, মাইনাস মাইনাসে +3, তো লেট মি রাইট প্লাস, সরি x2 হচ্ছে তোমার 2, ভুল ভুল বলছি, x2 হচ্ছে তোমার 2, তাহলে 4 - 2 হোল স্কোয়ার প্লাস y1 এর ভ্যালু তোমার -3, -3, y2 এর ভ্যালু তোমার 5
তাহলে -5 হোল স্কয়ার, এটা কত 2, তাহলে 4 প্লাস 8, তাহলে 64 -8 তাহলে 64, সো দিস ইজ √68। এই তো হয়ে গেল। আচ্ছা, এখন আসো, এবার আমি এক্সাম্পল 2 তে চলে যাই। এটা তো খুবই সিম্পল একটা প্রবলেম ছিল। তো এবার আমি এক্সাম্পল 2 তে চলে আসি। তোমরা দ্রুত নোট করবা, ঠিক আছে? বা আমি বারবার করে লেখার পরে মুছে দেবো, আসলে ওয়েট করবো না বেশি একটা। তো একটু চেষ্টা করবা দ্রুত নোট করার। আচ্ছা, তাহলে এখন একটা বিন্দু দিচ্ছি, মনে করো যে x1,6, না, ধরো হচ্ছে -6, x1,-6, এবং একটা কি যাওয়া যায়, ধরলাম 5,-3। এই বিন্দু দ্বয়ের মধ্যকার দূরত্ব 5 একক হলে x1 কত? এরকম প্রবলেম থাকতে পারে, মানে মনে করো দূরত্ব দেওয়া আছে, তোমাকে বের করতে বলতে পারে যে এটা আসলে এটা কত হবে। একই জিনিস, তুমি জাস্ট ইকুয়েশন ডিরাইভ করো, মানে ইকুয়েশন লেখো যে x1 মাইনাস মাইনাস সরি x1 - x2, তাহলে x1 -5 হোল স্কয়ার প্লাস y1 তোমার হচ্ছে -6, তাহলে -6, y2 হচ্ছে -3, তাহলে মাইনাস মাইনাস +3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 5। স্কয়ার করে দাও, তাহলে x1 স্কয়ার -10x1 প্লাস 25 প্লাস এটা তোমার কত হচ্ছে -3, তাহলে তোমার 9, ঠিক আছে 9, এটা n ইজ ইকুয়াল টু 25। এই স্কয়ার, এটা এই রুটটাকে উভয় পক্ষকে তোমার হচ্ছে বর্গ করে দিলাম, তাহলে এই রুটটা চলে যাওয়ার পরে তোমার থাকতে হচ্ছে এখানে 25 এই পাশে। তাহলে x1 স্কয়ার -10x1, এটা তোমার হচ্ছে কত, আহ, আচ্ছা এই 25 আর 25 কেটে দেই, থাকতেছে তাহলে +9 ইজ ইকুয়াল টু 0। তো এটা খুব ইজি এখন, তাহলে x1 কমন নাও, তাহলে -9x1 রাখতে পারি আমরা এভাবে, +9 মিডল টার্ম করে নিলাম, তাহলে x1 কমন নিলে x1 -9, and -1 কমন নিলে x1 -9 is equal to 0. So ultimately your answer is x1 - 1, x1 - 9 is equal to 0. So the value of x1 is 1,9। আচ্ছা, কেন দুটা ভ্যালু হলো এটা তো খুব ইজিলি বোঝাই যাচ্ছে। মনে করো যে তোমার হচ্ছে দেখো x1 -6, তো এটা যদি তোমার কোয়াড্রেন্ট হয় তাহলে 5,-3 কোনটা হবে? এই যে এটা তোমার হচ্ছে কি প্লাস মাইনাস নাকি, এটা তোমার হচ্ছে প্লাস মাইনাস, এটা তোমার প্লাস প্লাস, এটা তোমার মাইনাস মাইনাস, না এটা তোমার হচ্ছে মাইনাস প্লাস, এটা তোমার মাইনাস মাইনাস, ঠিক আছে? এই যে এই পক্ষে সবগুলাই প্লাস, প্রথম রাশিটা এটা এটা প্রথমে সবগুলাই মাইনাস, এই তো। তাহলে আসো, তাহলে যে 5,-3 কোনটা হবে, তাহলে যে 1 2 3 4 5, 1 2 3, এটা তোমার হচ্ছে 5,-3 বিন্দু। আর আরেকটা বিন্দু কি তোমার -6, এখন -6 কোন দিকে হবে দেখো তো, তাহলে এটার ওয়াই ভ্যালু তোমার হচ্ছে কি -6, তো ওয়াই ভ্যালু -6, এখন দেখো এই যে এখানে ওয়াই ভ্যালু -6, এখানে ওয়াই ভ্যালু -6, তাহলে এটা কি আসলে এই সাইডে হবে নাকি এই সাইডে হবে? যদি এই সাইডে হয়, ঠিক আছে, যদি এই সাইডে হয় তাহলে তোমার এক্স এর ভ্যালু প্লাস হবে, আর যদি এই সাইডে হয় তাহলে এক্স এর ভ্যালু মাইনাস হবে। আর যদি এমন হয় যে না দুইটা ভ্যালুই পজিটিভ, তাও তোমার এটা প্লাস হবে, আর যদি দেখা যায় দুইটা ভ্যালুই নেগেটিভ, তাহলে দুইটা ভ্যালু এই সাইডে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এক্স মানে ভ্যালু দুইটাই পজিটিভ। ইট মিনস এই যে আরেকটা যে বিন্দু, তাহলে 1 2 3, দেখো তোমার এটা 6, তাহলে এই যে 1 2 3, ঠিক আছে, 4 5 6, এই হচ্ছে আমার 6 নাম্বার বিন্দু। তো তাহলে এইটা হচ্ছে একটা বিন্দু, এবং 1 2 3 4 5 6 7 8 9 এইটা হচ্ছে আরেকটা বিন্দু। ওকে, তার মানে এখন আমার কিন্তু এই সাইডে কিন্তু কোনো বিন্দু আসে না, দুটাই বিন্দু এই সাইডে আসছে, তাহলে এটা তোমার হচ্ছে 1 আসছে, এটা তোমার 9 আসছে, ঠিক আছে? এই দেখো তোমার এই যে এক্স এর ভ্যালু তোমার হচ্ছে 1, এখানে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে যাবে আর কি, বুঝতে পারছো কোঅর্ডিনেট গুলা? এই হচ্ছে হিসাব আর কি। এটা তোমার 9, এটা তোমার হচ্ছে 1, এন্ড এটা তোমার -6। সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দিস ওয়ান অ্যাকচুয়ালি, এই যে এইটা আর হচ্ছে এইটা। তো দুটার বিরুদ্ধে দূরত্ব কি, এটাও 5 একক, এটাও 5 একক, দুটোই সমান আসছে, এই যে 5।
তাই দুটা বিন্দু আসছে আর কি। ওকে, তো এটা গেল। আমি চলে আসি নেক্সট প্রবলেমে, নেক্সট এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পল 3। তোমাদের এরকম প্রবলেম থাকে, দেখো এই যে এরকম প্রবলেম থাকে যে তোমার হচ্ছে যে ধরলাম একটা বিন্দু, ধরলাম হচ্ছে এ, এন্ড মনে করলাম যে এক্স ওয়াই আছে এটা, এবং দেওয়া আছে যে এই বিন্দুটি একটা র্যান্ডম একটা বিন্দু ধরলাম যে 2,8, এবং আরেকটা বিন্দু ধরলাম হচ্ছে তোমার কিউ হুইচ ইজ 5,-1 মনে করো। এই বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী হবে, সমদূরবর্তী হবে। এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসে। মানে এই বিন্দুটি মানে দেখাও যে অ্যাকচুয়ালি, মানে ইউ হ্যাভ টু প্রুভ অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে শো দ্যাট এই বিন্দুটি এবং এই বিন্দু এবং এই বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী হবে। তো এটা তুমি কিভাবে বের করতে পারো, বা হচ্ছে যদি আসলে এরকম কোশ্চেন এরকম আসে কিনা আমি শিওর না, ভুলে গেছি। ওয়েট, তোমাদের একটু বুকটা দেখে নি, দাঁড়াও, তোমাদের বুকে থাকতে পারে। আচ্ছা, এই যে সমদূরবর্তীর এখানে তোমাদের আছে এরকম কোশ্চেন, ঠিক আছে। আহ এই তো আমি পেয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি যে কোয়েশ্চেনটার কথা বলতেছিলাম অ্যাকচুয়ালি সেই কোয়েশ্চেনটা হচ্ছে এই যে এগুলো দেখো, এই যে 5 নাম্বার, ঠিক আছে, 5 নাম্বার কোয়েশ্চেন, এরপর তোমার যে 10 নাম্বার কোয়েশ্চেন, 9 নাম্বার কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি না, মানে 9 নাম্বার তোমার তো একই জিনিস, দেখো যে যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবিসি, বিন্দুগুলির মধ্যে হতে পি এর পি এর সবচেয়ে নিকটবর্তী ও কোনটি সবচেয়ে দূরবর্তী। এটা তো আসলে পি থেকে তুমি তিনটা বিন্দুর কাউন্ট করবা, মানে ফার্স্টে এপি নিবা, পরে বিপি নিবা, এরপরে সিপি নিবা, এভাবে এপি বিপি সিপি মান বের করবা। দেখবা যে কোনটা সবচেয়ে কম দূরত্ব সেটাকে তুমি বলবা যে নিকটবর্তী, কোনটা সবচেয়ে বেশি দূরত্ব সেটাকে তুমি বলবা হচ্ছে দূরবর্তী। মানে দূর হলে দূরবর্তী আর নিকট হলে নিকটবর্তী। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম এই যে এটাকে নিয়ে আর কি, যে এই যে 10 নাম্বার কোয়েশ্চেনটা, এরপর তোমার হচ্ছে যে 5 নাম্বার কোয়েশ্চেনটা, দেখো যে একটা বিন্দু দেওয়া আছে, মূল বিন্দু, মূল বিন্দু থেকে এত ও এত বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে কে এর মান কত। এই যে আমি যে তোমাকে যে প্রবলেমটা দেখাচ্ছি এখন, এটা অনেকটা সেই প্রবলেমের মতোই। তো এখানে অ্যাকচুয়ালি বলছে যে এই বিন্দুটি পি এবং কিউ বিন্দু দূরবর্তী হবে, আহ, বা সমদূরবর্তী হলে কোন শর্তে থাকবে বা কোন শর্তের অধীনে হবে, এরকম আর কি। ধরো যে কোশ্চেন আসলে আমি বুঝাতে পারতেছি না, তোমাদেরকে সলভ করে দিলে তোমরা বুঝতে পারবা, বুঝতে পারছো। আগে তো কোশ্চেনটা সলভ করে দিই, বা কোন শর্তের অধীনে হবে আর কি, কোন শর্তের অধীন হবে, কোন শর্তের অধীন হবে, এরকম আর কি কোশ্চেনটা। মানে মেইন কাহিনীটা এটা একটু বুঝাই দিই, এরপর তোমাদের বইয়ের ম্যাথটা দেখাচ্ছি। এটা হচ্ছে এরকম যে মনে করো যে একটা বিন্দু দেওয়া আছে এরকম, ধরো যে পি বিন্দু, এটা দেওয়া আছে কিউ বিন্দু। তো দিস ইজ পি, দিস ইজ কিউ, এন্ড সাপোজ যেটা তোমার 2,8, এটা তোমার 5,-1, এন্ড এখানে একটা বিন্দু দেওয়া আছে তোমার এ, এন্ড এটা হচ্ছে x,y। তাহলে এটা এপি, এটা তোমার এ কিউ। তাহলে আমাকে কোশ্চেনে বলে দিচ্ছে যেখানে এই এ বিন্দু হতে পি এর দূরত্ব এবং এ বিন্দু থেকে কিউ দূরত্ব সমান, দেখো সমদূরবর্তী বলে দিচ্ছে। তাহলে এপি ইজ ইকুয়াল টু হচ্ছে এ কিউ। তাহলে x1 মাইনাস, এখানে x1 - x2 হোল স্কোয়ার, তাহলে x1 কনসিডার করো যে এটা x1 y1, একটু ডিপ কালে লিখি, ওয়েট, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এন্ড এটাকে তুমি ধরতে পারো, এটাকে ধরতে পারো তুমি x2 y2। তাহলে আসো যে x1 - x2, তাহলে যে x-2 হোল স্কোয়ার। খুবই সিম্পল এই প্রবলেম গুলো আসলে। ওয়াই তোমার হচ্ছে y1 মাইনাস এটা x1, y1 - 8 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার x1 - 5 হোল স্কোয়ার। মানে এবার আমি এ কিউ নিতেছি, এ কিউ, তাহলে এটা কিউ, তাহলে x1 - 5 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস, এখানে কত মাইনাস মাইনাস প্লাস 1 হোল স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে দিলাম, তাহলে রুট টুট কাটা,
তো এবার তুমি জাস্ট নর্মাল ক্যালকুলেশন করবা। সো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y1 স্কোয়ার মাইনাস 16y প্লাস 64 ইজ ইকুয়াল টু x1 স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 প্লাস y1 স্কোয়ার প্লাস 2y 2 ইন্টু y ইন্টু 1 প্লাস 1। তাহলে দেখো যে x1 স্কোয়ার y1 স্কোয়ার x1 স্কোয়ার এগুলো সব কাটা, এই যে এটা কাটা। তাহলে মাইনাস 4x মাইনাস 16y প্লাস 10x মাইনাস 2y, দেন তোমার হচ্ছে এটা কত হয় 68, রাইট? তাহলে 64 আর প্লাস 4 তাহলে 68, তাহলে প্লাস 68 এন্ড এটা তোমার হচ্ছে 25 আর 26 তাহলে মাইনাস 26। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে তোমার হচ্ছে এটা 8 থেকে 6 বাদ দিলে 2 এন্ড 6 থেকে 2 বাদ দিলে 4 42। তাহলে এখানে তো থাকতেছে 10 থেকে 4 বাদ দিলে 6 তাহলে 6x মাইনাস 18y প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। এটাকে তুমি 6 দিয়ে ভাগ করতে পারো, তাহলে তোমার হচ্ছে x মাইনাস 3 6 18 প্লাস 6 7 42। তো দিস ইজ দ্য কন্ডিশন, যে কোন শর্তের অধীনে হবে, মানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি তোমার x মাইনাস 3y প্লাস 7 হইলে, মানে ইকুয়েশনটা এরকম হইলে অ্যাকচুয়ালি এই এ বিন্দুটা তোমার হচ্ছে, মানে এই যে পি এবং কিউ, এই পি এবং কিউ এর যে ইকুয়েশনটা এটা x মাইনাস 3y প্লাস 7 এটা হলেই একমাত্র এ ভ্যালুটা পি এবং কিউ এর সমাদূরবর্তী হবে। তো এটাই তোমার হচ্ছে ইহাই নির্ণয় শর্ত। মোটামুটি কনসেপ্টটা এটাই ছিল। তো তুমি এখন যদি এই কনসেপ্টটাকে সেম ভাবে তোমাদের যে ম্যাথ দেওয়া আছে তুমি এখানে অ্যাপ্লাই করো, যে তাহলে তোমার এখানে তোমার মূল বিন্দুর স্থানাঙ্ক, তুমি জাস্ট কি করো জানো, তুমি হচ্ছে তোমার এখানে এই যে এর জায়গায় মূল বিন্দু বসাই দেবে, তুমি 0,0 বসাই দিবা। ওকে, 0,0 বসায় কি করবা, এই যে ক্যালকুলেশন করবা সেম ভাবে। তো তোমার এখানে সবগুলা ভ্যালু দেওয়া আছে, খালি কে ভ্যালুটা দেওয়া নাই। তো কে ভ্যালু মনে করো কোনটা, এটা মনে করলাম যে এটা তোমার হচ্ছে পি, ধরলাম হচ্ছে এটা পি, এটা এ, এটা পি, এটা কিউ। তাহলে দিস ওয়ান ইজ অলসো y2, তাই না? এটা তোমার হচ্ছে y2, তো এটা হচ্ছে y2। এই হচ্ছে বিষয়টা। এটা তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে কত, এটা তোমার হচ্ছে x2, এটা তোমার y1, সরি এটা এটা তোমার হচ্ছে আবারও সেম ভাবে এটাও তোমার y2, এটা তোমার x2। এভাবে করে তুমি জাস্ট এটাকে ধরে নিবা, যেটা y2 এটাও x2, আর এটাকে তুমি ধরবা কি বলতো x1 y1। ঠিক আছে, বা সিম্পল বিষয়। এবার তুমি জাস্ট এটাই অ্যাপ্লাই করো, তুমি এখানে এটা অ্যাপ্লাই করো, এটার মধ্যে এই সেম ঘটনাটা তুমি অ্যাপ্লাই করো এখানে। তাহলে তোমার এখানে দেখো, এখানে তোমার 0 হবে, এই যে 0 মাইনাস সামথিং এরকম হবে রুট ওভার। ঠিক আছে, 0 মাইনাস কত, এটা 0 মাইনাস 0 মাইনাস আমরা আছে +5 আর কি, +5 প্লাস 0 মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার অ্যাগেইন 0 অ্যাগেইন 0, দেন হচ্ছে তোমার -5 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার। বাস এই তো তোমাদের হচ্ছে এখন সব দেওয়া আছে, খালি কে ভ্যালুটা বের করতে হবে দুটো ইকুয়েশন কম্পেয়ার করে। তো এটা তো খুবই ইজি ইজি জিনিস, এটা তুমি এগুলো পারবা। তা মোটামুটি আসলে চ্যাপ্টার 1 11.1 এটুকু ছিল, আমি আর এখানে এক্সট্রা কোনো কথা বলতেছি না। তো এবার আসলে আমরা 11.2টা একটু দেখে নিই, কুইকলি দেখবো, বেশি টাইম নিব না এটাতে। দেখো দুটো তো সবার আগে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে একটু কথা বলি। তো ত্রিভুজের ক্ষেত্রফল এখন এটা কিভাবে আসতে পারে, মনে করো যে একটা এরকম একটা ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি। তো দিস ওয়ান ইজ x1 y1, দিস ওয়ান ইজ x2 y2, দিস ওয়ান ইজ x3 y3। এখন তোমাকে বের করতে বলবো যে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো তোমাদের সবার এটা ফর্মুলা জানা আছে, খুবই ইজি ফর্মুলা, যে ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ একটা এরকম একটা মডুলাস সাইন, রাইট? দিয়ে কি করবা, এই জাস্ট নর্মালি তোমরা হচ্ছে এখানে ভ্যালুগুলো বসাবা, কিরকম ভ্যালু, x1 y1, দেন হচ্ছে তোমার x2 y2, x3 y3,
দেন আবার রিপিট করবে এটা x1 y1। বাস এটা লেখার পরে কি করবা, সিম্পলি জাস্ট হচ্ছে গুণ করে দিবা। এই ধরো আমি যদি গুণ করে দেই তাহলে যে x1 y2 মাইনাস y2 y1 x2, তাহলে এভাবে না করে আমি একবারে করি, এভাবে করি যে তোমার নর্মালি এইভাবে শিখছিলা, দেন তোমরা এইভাবে যেতা তাই না, তো এইভাবে তোমার ব্যাক করতে আর কি। তো আমি এইভাবেই করি, তাহলে x1 y2 তাহলে প্লাস x2 y3 প্লাস এই দেখো x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস মাইনাস y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। এই হচ্ছে আমার টোটাল ফর্মুলা, ঠিক আছে? এই হচ্ছে আমার টোটাল ফর্মুলা। এখানে কিন্তু কোনো ধরনের প্যাচ গোছ নাই, ডাইরেক্ট তুমি এখান থেকে ডিরেক্টলি জাস্ট এভাবে আসছো আর কি। আচ্ছা, তাহলে খুবই সিম্পল একটা প্রবলেম দেখে ফেলি, এটা রিলেটেড, ঠিক আছে? ধরো যেমন এরকম দেওয়া আছে যে 3,2, সাপোজ এক্সাম্পল নাম্বার হচ্ছে 4, যে আমাদের আগে চ্যাপ্টারে 3টা এক্সাম্পল দেখছি। তো 3,2, -1,2, -5,3। আমি আর বেশি কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন আর লিখলাম না, এটাই কোয়েশ্চেন। তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল। খুবই সিম্পল, জাস্ট বসায় দাও ভ্যালুগুলা। তো হাফ এইটার মধ্যে বসাই দিই আমরা, চলো। তাহলে x1 এর ভ্যালু তোমার হচ্ছে, এখানে কনসিডার করে নাও যে দিস ইজ x1 y1 x2 y2 x3 y3। কঠিন কিছু না আসলে, আর তোমরা এগুলো পারবা আমার মনে হয়, যেটা এটা আমার দেখানোর কিছু নাই। সো টাইম নষ্ট করে লাভ নেই, আমি আসলে এক্সাম্পল 4 মনে করি, এটা এক্সাম্পল 4, তোমরা এটা বাসায় করে মানে ইয়া করে নাও, সলভ করে রাখো, ঠিক আছে? এটার অ্যান্সারটা লিখে দিচ্ছি আমি জাস্ট। অ্যান্সারটা কত হবে এটা দাঁড়াও, এটা তোমার হচ্ছে 3,2 -1 5,3। অ্যান্সার হচ্ছে তোমার 2 বার কত, 2, ঠিক আছে? এটা তোমার 2 হবে। ওকে, ঠিক আছে, এটা গেল। আমি আর এটা নিয়ে কথা বলতেছি না, আমি চলে আসি একটা এক্সেপশনাল প্রবলেম, তোমাদের যেগুলো আসলে মেইনলি দেখানো দরকার আমার, সেগুলো দেখাই আসলে। তোমাদের এরকম প্রবলেম থাকতে পারে, মনে করো যে তোমার হচ্ছে একটা 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 রেখা দেওয়া আছে, মানে সরি, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। সেই ট্রায়াঙ্গেলটা তোমাকে বলে দিলে হচ্ছে যে এই যে এই মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। এটা ধরনের প্রবলেম তোমাদের পরীক্ষায় আসলে আমি দেখছি যে আসে। তো এটা তুমি কিভাবে বের করতে পারো? আর এটা আসলে সহজেই, একদমই মানে তেমন কোনো কঠিন কোনো কিছু না এটা, বাট স্টিল তোমাদেরকে আমি এটা দেখাই দিই। যে তোমাদেরকে বলে দিল, সাপোজ ধরো যেটা তোমার হচ্ছে ডি, এটা ই, এটা এফ। তো যদি এরকম তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, এই তিনটা বিন্দু মধ্যবিন্দু গুলার, ধরলাম হচ্ছে এটা তোমার x6 y6, এটা হচ্ছে x5 y5, এন্ড এটা হচ্ছে তোমার x4 y4। তো তোমাকে x4 y4 x5 y5 এন্ড হচ্ছে x6 y6 দেওয়া আছে। তো এটা তো ফর্মুলাটা কি বললাম, যে ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু তোমার 4 ইন্টু ত্রিভুজ ডিইএফ, অর্থাৎ 4 ইন্টু তোমার হচ্ছে হাফ, দেন এভাবে মডুলাস দিয়ে এইগুলো যেভাবে করে বসায় দিতে পারো। সো x1 y2 এইভাবে তুমি জাস্ট রিপ্লেস করতে পারো একটার সাথে একটা। তাহলে আমি যদি দিই এখানে কিরকম হবে, যে x4 y4 x5 y5 x6 y6 এন্ড এগেইন x4 y4। এই হচ্ছে বিষয়টা, জাস্ট 4 দ্বিগুণ করে দিবা, ঠিক আছে? তাহলে ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি, যে 1,2 4,4 2,8, ঠিক আছে? এই এক্সাম্পলটা তুমি ধরো যে আবারও ট্রাই করবা, যে মনে করো যেটা তোমার হচ্ছে ডি, এটা তোমার ই, এটা তোমার এফ। তো এবার তুমি ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলটা বের করো, ঠিক আছে? ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলটা বের করো। তো বাসায় করে নিও, এটার অ্যান্সারটা হবে তোমার 32 স্কয়ার ইউনিট বা বর্গ একক, ঠিক আছে? বাসায় করে দিবা।
আমি এক্সাম্পল 2টা মুছে দিচ্ছি, আমি পুরোটাই মুছে দিচ্ছি। আমি এবার চলে আসি হচ্ছে একটা স্পেশাল ফর্মুলা, একটা স্পেশাল শর্টকাট তোমাদেরকে দেখাই দিই আজকে। ঠিক আছে, একটা স্পেশাল শর্টকাট দেখাই দিচ্ছি। মনে করো একটা ত্রিভুজ, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিচ্ছি তোমাকে আমি। ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল, সাপোজ ধরো এরকম একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে। এই ধরো একটা ট্রায়াঙ্গেল, একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল, ঠিক আছে, একটা র্যান্ডম একটা ট্রায়াঙ্গেল ধরো এরকম দেওয়া আছে। এই নাও তোমাকে এখন বললো যে এই এই বাহুটার মধ্যবিন্দু হচ্ছে এফ, and which is x3, y3। তুমি যা ধরে নিচ্ছ যে x3, y3, এই বাহুটার মধ্যবিন্দু তোমার হচ্ছে ই, ধরলা হচ্ছে এইটা x2, y2, জাস্ট ধরে নিচ্ছ আর কি। ঠিক আছে, এটা কিন্তু আসলে দেওয়া নাই, তুমি ধরে নিবা আর কি। এবং এইটা তোমার মনে করো দেওয়া আছে হচ্ছে ডি, and which is x1, y1। তুমি এটা ধরে নিলা হচ্ছে x1, y1 ধরে নিচ্ছ। এখন তোমাকে বের করতে বললো যে তিনটা বাহুর মধ্যে মধ্যে যদি দেওয়া থাকে, তাহলে এই ত্রিভুজটার শীর্ষবিন্দু গুলো স্থানাঙ্ক বের করো। ইট মিনস ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য পজিশনস অফ এ বি সি। তোমাকে এখন এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, তো তুমি কিভাবে এটা বের করতে পারো? শর্টকাটে অনেক কাহিনী করতে হবে তোমাকে, তুমি তো বুঝতেই পারছো কি করতে, তোমাকে হচ্ছে এখানে অনেক মানে এই বিন্দুগুলো দূরত্ব নিয়ে কাজ করতে হবে, দূরত্বগুলো এটা এটা সমান, মানে কাহিনী আছে অনেক, মানে এখানে অনেক ঝামেলা আছে আর কি। ঠিক আছে, তো এত ঝামেলা আমি মেনটেন করতে চাই না, আমি এখন একটু শর্টকাট মেনটেন করতে চাচ্ছি এখানে। বা তোমাকে বের করতে বলতে পারে যে তোমার হচ্ছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক আছে, তুমি এখন শীর্ষবিন্দুগুলো বের করো, শীর্ষবিন্দুগুলো বের করার পরে ত্রিভুজটা ক্ষেত্রফল বের করো। তখন তুমি কিন্তু চাইলেও এই 4DEF টা দিয়ে তুমি কিন্তু কাজ করতে পারবে না। তো অনেক বড় বড় ইকুয়েশন তোমাকে বানায় বানায় এবিসি এর স্থানাঙ্ক তোমাকে বের করতে হবে। তো which is too tough and time consuming. So let's see a amazing shortcut formula. অ্যাকচুয়ালি ফর্মুলা না, এটা আসলে মানে ব্রডকাট থেকে আসলে এটাকে আমি শর্টকাটে বলতে পারি। সেটা হচ্ছে এরকম যে তোমার হচ্ছে মনে করো যে তুমি এখন এ এর স্থানাঙ্কটা লিখবা। এখন এই এর স্থানাঙ্ক তুমি কিভাবে লিখবা? দেখো, এ আসলে যেই দুটা বাহুর দ্বারা উৎপন্ন হয়েছে, আমি কি বলতেছি আবারও বলতেছি, যে এ আসলে যে দুটা বাহুর দ্বারা উৎপন্ন হয়েছে, সেই দুটা বাহুর যেই স্থানাঙ্কগুলো আছে সেগুলোকে তুমি যোগ করবা। এন্ড এ আসলে যে বাহুটার বিপরীত বাহু মানে বিপরীত বিন্দু, সেই বাহুর বিন্দুগুলোকে তুমি হচ্ছে বিয়োগ করবা। যেই বাহু দ্বারা এ উৎপন্ন হয়েছে, মানে অ্যাঙ্গেল এ উৎপন্ন হয়েছে, সেই বাহুর বিন্দুগুলোকে তুমি যোগ করবা, আর তার বিপরীত বাহুটাকে তুমি হচ্ছে বিয়োগ করে দিবা। ইট মিনস x2 প্লাস x3 মাইনাস x1, y2 প্লাস y3 মাইনাস y1। এই 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 ফর্মুলা তোমাকে এইচএসসি তেও কেউ শিখাবে না। ঠিক আছে, এই ফর্মুলা তোমাকে এইচএসসি তেও কেউ শিখাবে না, তোমাদের কাছে আমি দেখাই দিলাম আজকে। এত চমৎকার শর্টকাট ফর্মুলা তোমাদেরকে হয়তো এর আগে কেউ দেখায় নাই। অ্যান্ড বিলিভ মি, তুমি যখন সরলরেখা চ্যাপ্টারটা পড়বা, তোমার হচ্ছে স্ট্রেট লাইন চ্যাপ্টার 3, ম্যাথ ফার্স্ট পেপার, তখনও তোমার হচ্ছে এই ফর্মুলাগুলো খুবই তোমার হচ্ছে কাজে লাগবে আর কি। বুঝতে পারছো, মানে বড় বড় ইকুয়েশনস অর ম্যাথ সলভ করার জন্য। তো দেখো তাহলে এরপরে আসি আমরা, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে তো আমরা এ দেখলাম তাই না, আমাদের তো এ দেখা শেষ। এবার যদি আমরা বি বের করতে চাই, তাহলে বি বের করবা তুমি হচ্ছে, এই যে এটা হচ্ছে তোমার বি, তাহলে বি উৎপন্ন হচ্ছে তোমার হচ্ছে এই বাহু দ্বারা এবং এই বাহু দ্বারা, রাইট? অর্থাৎ তোমার হচ্ছে এ বি এবং বিসি দ্বারা বি উৎপন্ন হয়েছে। তাহলে x3 আর x1 যোগ করবা, সো লেটস সি x1 প্লাস x3, এন্ড বি বিপরীত বাহু হচ্ছে x2, এটাকে তুমি বিয়োগ করে দাও। তো y1 প্লাস y3 মাইনাস y2। সেম ভাবে সি, তোমার হচ্ছে এসি আর বিসি দ্বারা উৎপন্ন হয়েছে, তাহলে x1 প্লাস x2 হবে মাইনাস x3, এন্ড अगेन সেম y1 প্লাস y2 মাইনাস y3। খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারো। এন্ড লেটস সি এক্সাম্পল। মনে করো যে একটা এক্সাম্পল, ছোটখাটো একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরো যে 1,1, 2,2, নর্মাল জাস্ট তিনটা বিন্দু দিয়ে দিচ্ছি, 3,3 দেওয়া আছে। আচ্ছা, এরকম দিলে সব তো জিরো হয়ে যাবে। আর একটা কাজ করি, আমি এখানে এটাকে 5 দিয়ে দিই, এটাকে তোমার 6,9 দিয়ে দিই, এরকম। এবার আসো, এটা হচ্ছে তোমার, তাহলে এটা তোমার হচ্ছে 1,1, এটা তোমার হলো 2,5, এন্ড এটা তোমার হচ্ছে 6,9। ঠিক আছে,
চলো তাহলে এটা করে ফেলি। করলে তোমাদের মোটামুটি বুঝে যাবে তোমরা, ঠিক আছে? তাহলে ধরো আমরা তাহলে এবার এ বের করবো, ধরো যে এখানে লিখতেছি আমরা, ঠিক আছে, এখানে লিখি। তো এ, তাহলে x2 + x3 - x1, তো এটা কোনটাকে তুমি x2 x3 ধরবা? দেখো একে লিখে রাখো, এটাকে তুমি ডিনোট করে দাও আগেই। আমি এটা যে লিখি, তাহলে যে x1 y1, x2 y2, x3 y3। তাহলে x2 এর ভ্যালু হলো কত? 2, প্লাস x3 এর ভ্যালু হচ্ছে 6, মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, এটা তোমার ব্র্যাকেট না, কমা, y2 + y3 - y1, তো y2 হচ্ছে 5, এন্ড এরপরে তোমার হচ্ছে y3 9, এন্ড y1 হলো -1। ওকে, এই তো তোমার বের হয়ে গেল এটা। বাকিগুলো তোমার এভাবে করে বসায় নিবা। আমি আসলে কোন অঙ্ক পুরোপুরি করতেছি না, কারণ আসলে আমি চাচ্ছিলাম যে তোমাদের মতো মোটামুটি পারবা। তোমাদেরকে জাস্ট আমি থিওরিটা বুঝাই দিচ্ছি, ফর্মুলাটা বুঝাই দিচ্ছি। তো তুমি নিজে থেকে এগুলো একটু পুরোটা সলভ করে নিও, সলভ করে নোট করে ফেলবা। নোট করে আমাদের গ্রুপের মধ্যে আপলোড দিয়ে দিবা, ঠিক আছে? আমাদের যে নটরডেম কলেজ অ্যাডমিশনের যে গ্রুপটা আছে ফেসবুকে, সেখানে তুমি আপলোড দিয়ে দিবা। তো এটা তোমার কথা হচ্ছে তাহলে 7, এন্ড এটা তোমার কথা হচ্ছে তোমার মানে 14 - 1, দিস ইজ 30। তাহলে এভাবে করে তুমি বি বি পেয়ে যাবা সেম ভাবে, ঠিক আছে? তুমি এভাবে করে সি পেয়ে যাবা। ওকে, এটা আমি আর বাকিটা করলাম না। তাহলে এইভাবে করে তুমি এ এ বি সি এর স্থানাঙ্ক বের করে ফেলতে পারো খুব সহজেই। আরেকটা জিনিস তোমাদের পরীক্ষায় আসে, আচ্ছা এটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও, এই ফর্মুলার স্ক্রিনশট নিয়ে নাও সবাই। আরেকটা জিনিস তোমাদের পরীক্ষায় আসে, সেটা হলো যে একটা চতুর্ভুজের তোমার হচ্ছে 3টা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়, এন্ড দেন তোমাকে বলে দেয় যে চতুর্থ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো, ঠিক আছে? তো যদি তোমাদেরকে আমি ওই ইয়াটা দেখাই, যেমন তোমাদের বইতে যদি চলে আসি, তোমাদের বইতে আছে কিনা একটু দেখে নিই। এটা হচ্ছে তোমাদের বই, বইয়ের চ্যাপ্টার 11.2। সো দেখি আমার এখানে আছে কিনা এরকম প্রবলেম। এখানে আসলে খুবই নর্মাল প্রবলেম দেওয়া আছে, এখানে তেমন কোনো কঠিন কিছু দেওয়া নাই। ওকে, যাই হোক, নাই এখানে, সমস্যা নেই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখানে যে প্রবলেমগুলো আছে না, যে ক্ষেত্রফল, এগুলোও তোমাদেরকে এখন দেখাবো, সমস্যা নাই। এই যে চতুর্ভুজের ক্ষেত্রফল, এরপরে তোমার হচ্ছে মানে কখন চতুর্ভুজ হবে কখন বম্বস হবে, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে নিবা আজকে। তাহলে এটা আমি ক্লিন করে দিলাম, এটা আমার আর দরকার নাই। আমি জাস্ট দেখাই যে তোমাদেরকে কিভাবে করতে হবে এটা। দেখো, মনে করো এই হচ্ছে একটা চতুর্ভুজ, তো এটা তোমার দেওয়া আছে হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এন্ড তোমাকে বলে দিলে হচ্ছে যে এটা হলো x1, বলে দেয় নাই, তুমি নিজেই ধরে নিছো যে এটা x1 y1, বি হচ্ছে x2 y2, সি হচ্ছে, আচ্ছা আমি এমন করি, একটা কাজ করে, সাপোজ ধরো যে আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে তোমার x3 y3। ইট মিনস তোমাকে হচ্ছে এরকম সিস্টেমে দেওয়া আছে যে তোমার হচ্ছে এ বি সি, একটু কঠিন করে দিলাম আর কি, এ বি সি দেওয়া আছে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ সি। এই যে এক্স ধরা হচ্ছে, এটা এক্স আর ওয়াই, তোমাকে এখন এক্স আর ওয়াই এর স্থানাঙ্ক মানে বের করতে হবে। তোমাকে জানা আছে x1, মানে তোমাকে এ বি এবং ডি এর স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এ বি ডি দিয়ে দিচ্ছে, তোমাকে বের করতে হবে হচ্ছে সি এর মানটা আর কি, মানে কি বলবো ওটাকে আর কি, যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? এক্স আর ওয়াই এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তো এটাও তুমি এভাবে বের করতে পারো, দেখো খেয়াল করে, যে এক্স কমা ওয়াই ইকুইলিব্রিয়াম উইথ, এটাও সেম ভাবে ওই একই সিস্টেমে তুমি বের করবা, যে এখানে তোমার যেটা তোমার হচ্ছে এই বাহুটাকে উৎপন্ন করছে, তো যেমন দেখো যে সি কে উৎপন্ন করছে কে, যে তোমার ডি এবং হচ্ছে বি, এই সেম সিস্টেমে তুমি বের করবা এটাকেও। তাহলে ডি এবং বি যদি উৎপন্ন করে, তাহলে এই দুটোকে তুমি যোগ করবা, x2 আর x3 কে, আর হচ্ছে এর বিপরীত যে বিন্দুটা আছে এটাকে তুমি বিয়োগ করে দিবা। তাহলে এখানে চলে আসে, তাহলে আমরা তাহলে যে x2 প্লাস x3 - x1, y2 প্লাস y3
তোমার হলো এটা -y1। এখন তোমার যদি এটা দেওয়া থাকতো x3 y3, ঠিক আছে, ওই তুমি সেম ঘটনাই করতা, জাস্ট এখানে এটাকে xy লিখতা, এটাকে xy লিখতা এবং xy লিখে এইটাকে আর এটাকে যোগ করতা আর এটাকে বিয়োগ করে দিতা। সেম জিনিসটা তোমার, এখন তোমাকে যা খুশি তাই দেখ না কেন, তুমি কিন্তু আর কখনো ওই ইকুয়েশন বানাতে যাবা না। ইকুয়েশন বানাতে গেলে তোমার টাইম নষ্ট হবে। তুমি ডিরেক্টলি এভাবে মাথায় রাখবা যে যেই বিন্দুটা আমাকে বের করতে হবে সেই বিন্দুটার পাশাপাশি বাহু দুটা যেটা তোমার দেওয়া আছে সেটাকে তুমি যোগ করে দিবা আর বিপরীত বাহুটাকে তুমি হচ্ছে বিয়োগ করে দিবা। এটা হলো তোমার সিস্টেম। ওকে, সো রিমেম্বার যে এটা কি, এটার নাম কি, যারা চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক। তো চতুর্থ বিন্দুর স্থানাঙ্ক বের কর। ওকে, এটা এটা তোমাদের আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো এবার আমি চলে আসি হচ্ছে, যেহেতু তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারে আমার ক্ষেত্রফলের চ্যাপ্টার, তো আমি আসলে ক্ষেত্রফলের দিকেই থাকি, আমি অন্য দিকে না যাই। সো ক্ষেত্রফল, আমি এটা ক্লিন করে দিলাম। ওকে, তাহলে আসো এখন চতুর্ভুজের ক্ষেত্রফল। তো চতুর্ভুজের ক্ষেত্রফল এটাও কিন্তু তোমার আসলে ওই একই ঘটনা ভাইয়াটা, যে ওই একই কেস কেস তুমি করবা। সেটা হচ্ছে কি, আমি একটু লিখে দিচ্ছি এটা। ওই যে তোমাদেরকে যেটা দেখালাম একটু আগে, যে তোমার হচ্ছে তোমরা কি করবা বলতো, একটা লাইন টানবা, একটা মডুলাসের মতো লাইন টানবা। ঠিক আছে, আসলে আমার মানে প্যাডের মধ্যে লিখতে একটু ইয়া হয়, বাংলা লিখতে একটু ঝামেলা হয় আর কি। ঠিক আছে, লেখাটা খুবই খারাপ হইলো, তো হোয়াট এভার। দেখো, মনে করো তোমাকে দেওয়া আছে হচ্ছে এবিসিডি একটা ক্ষেত্রফল, একটা একটা চতুর্ভুজ দেওয়া আছে, এন্ড এটা x1 y1 x2 y2 x3 y3 x4 y4. So what is the area of the uh, চতুর্ভুজের ইংরেজি ভুলে গেছি। যাই হোক, তো চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত? তো একই সিস্টেম, x1 y1 নিবা, x2 y2 নিবা, x3 y3 x4 y4 and again x1 x2। ঠিক আছে, তুমি এভাবে দেখো, তুমি এভাবে যাচ্ছ যে আহ তুমি এভাবে যাচ্ছ বিষয়টাকে। ঠিক আছে, তুমি এখানে আছে আবার এখানে ফিরে আসলা। তো এই যে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 আবার x1 y1। তো তাহলে এটাকে তুমি লিখে ফেলতে পারো এভাবে, যে তাহলে এই যে x1 y2 x2 y3 x3 y4 x4 x2। তাহলে যে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 এটা কি লিখছি, এটা এটা তোমার হচ্ছে y1 হবে তাই না, এটা y1 হবে। তো x4 y1 মাইনাস অ্যাগেন y2 x1 y2 x3 y3 x4 y4 x1। ওকে, লিখে দিই আমরা তাহলে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1। শেষ। এই হলো সিস্টেম, চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। এখন কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যেমন আমাদের কি কি আসলে এই চতুর্ভুজটা তো বিভিন্ন রকমের স্পেশাল আকৃতি হতে পারে, যেরকম তোমার এরকম হতে পারে। ঠিক আছে, ধরো যে এই এরকম যদি স্টেলাইট তুমি টানো, দেখো এরকম আকৃতি হতে পারে। মানে এটাকে তোমার বলা হয় কি, যে বিষম চতুর্ভুজ, তাই না, কোনো এটা কোনো একটা স্পেশাল কোনো আকৃতি নাই। তো এগুলো তো নর্মালি তুমি হচ্ছে এইভাবে বের করবা, এই ধরনের ক্ষেত্রফলের আহ মানে মানে এই ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল তুমি আসলে এইভাবেই বের করবা। এছাড়াও কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে কিছু স্পেশাল আকৃতি আছে, যেমন তুমি জানো যে এইটা কি, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এরপরে তোমার এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে একটা রম্বস। ঠিক আছে, এবং এটা হচ্ছে একটা সামান্তরিক। এই যে স্পেশাল যে আকৃতিগুলো লিখেছি আমি, তো এটা আয়তক্ষেত্র, এটা বর্গক্ষেত্র, এটা রম্বস,
এটা সামান্তরিক। তো তোমাদের কোয়েশ্চেন আসে এরকম যে এই যে চারটা বিন্দু দিয়ে দিতে পারে তোমাদেরকে, এরকম চারটা বিন্দু দিয়ে দিয়ে তোমাকে বলবে যে আসলে নিচের মানে এই যে এই চারটা বিন্দু দ্বারা উৎপন্ন যে চতুর্ভুজ, এই চতুর্ভুজটা আসলে কি, সামান্তরিক নাকি আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র নাকি রম্বস। এবং এই কোয়েশ্চেনটা তোমাদের নটর ডেম অ্যাডমিশন পরীক্ষাতেও কিন্তু আসে। ঠিক আছে, মানে তোমার হচ্ছে দেখাই তোমাদেরকে একটু। এই যে তুমি যদি একটু খেয়াল করে দেখো তোমাদের মনে পেয়ে যাবে এই ধরনের কোয়েশ্চেন গুলো। মোস্ট প্রবাবলি এই কোয়েশ্চেন থাকার কথা, মানে এই কোয়েশ্চেন আমাদের হয়তো বা আসতো, আমার যতটুকু মনে পড়ে। ঠিক আছে, এই যে তোমাদেরকে এখানে এখানে তো দেওয়া নেই কিছুই আসলে। যাই হোক, আমি আসলে যে এখানে যে ক্লাসের আয়তক্ষেত্র বলে দিয়েছে, বাট নর্মালি আমার যতটুকু মনে আছে যে এই ধরনের কোয়েশ্চেন আমাদের আসতো। ঠিক আছে, আমাদের বলে দিত যে নিচের নিচের ক্ষেত্রটি আসলে কি, আহ চতুর্ভুজ নাকি রম্বস না সামান্তরিক। হ্যাঁ, তো এগুলা একটু জাস্ট লিখে রাখতে পারো তোমাদের, জাস্ট মনে রাখার জন্য আর কি। তো নাম্বার ওয়ান যেটা বলতে পারি সেটা হচ্ছে যে একটি চতুর্ভুজের আহ কর্ণদ্বয়, ঠিক আছে, এই যে তোমার কর্ণ, এই যে কর্ণ, এই কর্ণদ্বয়, এই কর্ণদ্বয় যদি সমান হয়, এই কি পয়েন্ট গুলো লিখে রাখো, তোমাদের অঙ্কের ক্ষেত্রে সুবিধা হবে যদি তোমাদের পরীক্ষা আসে এরকম। তো কর্ণদ্বয় সমান হলে সেটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, যে কোনো একটা হবে। আচ্ছা, কখন আয়তক্ষেত্র কখন বর্গক্ষেত্র হবে, এটা তো খুবই সিম্পল, তোমার জানা আছে যে আয়তক্ষেত্রে বলে তোমার হচ্ছে বিপরীত বাহু দেয় সমান হবে, আর বর্গক্ষেত্রে বলা হয় চারটা বাহু সমান হবে। তো বর্গক্ষেত্র কখন হবে, যখন চারটা বাহু সমান। এটা তো খুবই সিম্পল, চারটা চারটা বাহু সমান, এটার মধ্যে তোমার হচ্ছে বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান। নাম্বার টু যেটা বলতে পারি সেটা হলো যে যদি তোমার কর্ণদ্বয় অসমান হয়, অসমান হলে কি হবে, যেমন দেখো যে এই কর্ণটা এটা কি সমান, এটা বড় এটা ছোট, আবার সেম ভাবে এটা কি, এটা বড় এটা ছোট। তো যদি কর্ণদ্বয় অসমান হয়, তো কর্ণদ্বয় অসমান হলে কি হবে, রম্বস আর এটা কি সামান্তরিক, তাই না? এবং রম্বস সামান্তরিকের ক্ষেত্রেও তোমাদের মানে ওই ইয়া করার উপায় কি, ধরো যে আইডেন্টিফাই করার উপায় কি, আইডেন্টিফাই করার উপায়টা হচ্ছে যে যখন একটা রম্বস, এটা যদি চারটা বাহু সমান হয় তাহলে সেটা রম্বস, মানে কর্ণদ্বয় কর্ণদ্বয় অসমান হবে এবং চারটা বাহু সমান হবে। তো তুমি যদি তোমাকে বের করতে বলে যে তোমাকে যে নিচের ক্ষেত্রটি মানে রম্বস কিনা বের করো, তুমি কি করবা বলো তো, চারটা বাহুর যোগফল, মানে চারটা বাহুর দূরত্ব বের করবা। ধরো যে এটা x1 y1, এটা x2 y2, এভাবে করে চারটা বাহু দেওয়া আছে। তুমি কি করবা বলো তো, চারটা বাহুর আহ দূরত্ব বের করবা। ধরো যে তুমি হচ্ছে এ বি বের করছো, বি সি বের করছো, সি ডি বের করছো, আবার এ ডি বের করছো। যদি দেখো চারটা বাহুর দৈর্ঘ্য সমান আসতেছে, এবং তুমি বিডি বের করছো আর হচ্ছে এসি বের করছো, দেখলা যে এটা তোমার অসমান আসছে। সো ইট ইট মিনস ইউ ক্যান সে দেন যে এটা একটা রম্বুস, এটা একটা রম্বস, ঠিক আছে। তো রম্বস হয়ে গেল। এবার এবার তোমার সামান্তরিক, সামান্তরিকটা কিরকম, এটা তোমার হচ্ছে বিপরীত বাহুদের সমান হবে। এটা তোমার হচ্ছে একটা বেসিক পার্থক্য, ঠিক আছে। হ্যাঁ, এটা তোমার হচ্ছে বেসিক পার্থক্য আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং রম্বস আর সামান্তরিকের। তো নাম্বার ওয়ান নাম্বার টু গেল। আচ্ছা, এবারে আরো কিছু পয়েন্টস লিখে রাখতে পারো নাম্বার তিন হিসাবে। নাম্বার তিন, মনে করো যে তোমাকে এটা তুমি লিখে রাখো যে কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল -1 এবং কর্ণদ্বয়ের না, কর্ণদ্বয় পরস্পর লম্ব, ঠিক আছে, কর্ণদ্বয় পরস্পর লম্ব হলে এটা কি, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র বা রম্বস হবে।
যে কোনো একটা হবে আর কি। আচ্ছা, এবার আমি এখানে নাম্বার 4 লিখে দিই, একটা পয়েন্ট লিখে দিই। নাম্বার 4, যে কর্ণদ্বয়ের গুণফল -1 না হলে, কর্ণদ্বয়ের গুণফল -1 না হলে এবং লম্ব মানে কর্ণদ্বয় পরস্পর লম্ব না হলে, এটা কি? আয়তক্ষেত্র বা সামান্তরিক। দেখো, তার মানে এখানে এটার সাথে এটা রিলেশন আছে, এটার সাথে এটা রিলেশন আছে, আবার এটার সাথে এটা রিলেশন আছে, এটার সাথে এটা রিলেশন আছে, এবং এটার সাথেও এটা রিলেশন আছে। খুবই চমৎকার। মানে দেখো, তুমি চারটা ভাবে কিন্তু তুমি এটাকে আসলে মানে ডেভেলপ করতে পারবো যে, এবং তোমার অলওয়েজ মানে দুইটা নিয়ে কনফিউশন থাকবে যে এটা 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 নাকি এটা এটা। তো আসলে অ্যাকচুয়ালি তোমার তোমার কাছে আসলে এটা জাস্ট ওকে, জাস্ট এক্সট্রা জেনে রাখার জন্য বলছি এই দুটা পয়েন্ট আর কি। এই যে এটা, যে এটা আর হচ্ছে এটা, তোমাকে অ্যাকচুয়ালি এক্সট্রা জেনে রাখার জন্য জাস্ট দেখাই দিলাম। তুমি প্রথম দুটা মাথায় রাখবা, তাহলেই তোমাদের হবে অঙ্ক করার জন্য। যে তুমি চারটা বাহু বের করবা, ঠিক আছে, সমান হলে ইউ ক্যান সে যে তোমার হচ্ছে এটা একটা বর্গ বা রম্বস। এরপরে তুমি দেখবা যে কর্ণদ্বয় গ্রুপ মানে, সরি, এরপরে তুমি দেখবা হচ্ছে কি দেখবা বলতো, যে বিপরীত বাহুদ্বয় নাকি, না সরি, কর্ণদ্বয়। যদি কর্ণদ্বয় সমান হয় তাহলে বর্গ বর্গ হবে। আর যদি তোমার কর্ণদ্বয় অসমান হয়, তুমি বলতে পারো কি এটা রম্বস। তো অ্যাকচুয়ালি তোমাকে অলওয়েজ কর্ণদ্বয় বের করতেই হবে। কর্ণদ্বয় বের করার পরে তুমি এখান থেকে দেখবা যে গুণফল যদি -1 হয়, তাহলে তুমি বলতে পারো যেটা বর্গক্ষেত্র বা রম্বস। এখন বর্গ হবে নাকি রম্বস হবে আমি কিভাবে বুঝবো? তখন আমি দেখবো যে যদি বর্গ হয় তাহলে তোমার কর্ণটা সমান হবে, কর্ণদ্বয় সমান হবে, আর যদি রম্বস হয় তাহলে কর্ণদ্বয় অসমান হবে। মানে অ্যাকচুয়ালি তোমাকে এই দুটো নিয়ে কাজ করলে বেশি বেটার হয়। এটা জাস্ট তুমি জেনে রাখো, এই দুটো জিনিস, লাস্টের দুটা পয়েন্ট আর কি, জাস্ট জেনে রাখো। ঠিক আছে? তো এটা এটা গেল, এটা নিয়ে তাহলে আমি আর কথা বলতেছি না। আর কি আছে পড়ানোর মতো এখানে? চতুর্ভুজের প্রকৃতি পড়াইছি না? তাহলে মানে আগের টপিকটা কিন্তু তোমার চতুর্ভুজের প্রকৃতি, ঠিক আছে? মানে এই যে এখন যেটা পড়াইলাম, ঠিক আছে, এটা তোমার হচ্ছে যে চতুর্ভুজের প্রকৃতি, লিখে রাখো। এই টপিকের নাম হচ্ছে চতুর্ভুজের প্রকৃতি। ওকে, এটা পড়াইলাম। ক্ষেত্রফল দেখাই দিছি, প্রকৃতিও দেখাই দিলাম। আচ্ছা, যদি এরকম আসে ভাইয়ারা, ধরো যে তোমাকে এখন দিয়ে দিল পঞ্চভুজ, মনে করো এরকম পঞ্চভুজ দিয়ে দিছে, এটাকে পঞ্চভুজ আঁকলাম না ষষ্ঠভুজ আঁকলাম আল্লাহ জানে, দেখি তো। 1 2 3 4 5 6 7 8, অষ্টভুজে কি বলছি, ঠিক আছে, সমস্যা নাই। অষ্টভুজ দিয়ে বুঝাই আসো, খুবই সিম্পল এই বিষয়গুলো আসলে। তুমিও এখানেও সেম ভাবে এই কাজটাই করবা। ওই তোমার হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে, এরকম ধরো যে তুমি এভাবে লিখবা যে হাফ, হ্যাঁ, তোমার হচ্ছে এরকম রম্ব মানে অষ্টভুজ তুমি আঁকছো, এই তোমার অষ্টভুজ ইজ ইকুয়াল টু হাফ, সেম ভাবে x1 y1 x2 y2, ঠিক আছে, এই একই প্রসেস এখানে। তুমি আসলে এখানে আর নতুন কোনো চেঞ্জিং নাই আসলে। এই প্রসেস দিয়ে তুমি এটা ক্ষেত্রফলটাকে বের করতে পারো। হয় একটার মধ্যে বেশি মানে একটার মধ্যে বিন্দু বেশি হচ্ছে, একটার মধ্যে বিন্দু কম হচ্ছে, এই আর কি। x7 y7 x8 y8, এই তো। তো এখন যাই খুশি তাই আসলে এখন তুমি পারবা, তাই না? তোমার আসলে ইনশাল্লাহ ভুল হবে না এই বিষয়টা নিয়ে। আরেকটা জিনিস শিখে রাখি, সেটা হচ্ছে মধ্যবিন্দু। মনে করো এই বিষয়গুলো সবগুলো তোমার লিখে রাখো, ঠিক আছে। মনে করো তোমার দেওয়া আছে হচ্ছে দুটা বিন্দু এ এবং বি, এবং তোমাকে বের করতে বললো যে এই এ বি এর মধ্যবিন্দু বের করো, ধরলাম হচ্ছে সি। তো a1 দেওয়া আছে x1 y1, এটা দেওয়া আছে হচ্ছে x2 y2। তো তোমাকে বের করতে বললো যে এটা মিডল পয়েন্টটা কত, ঠিক আছে, এটা মিডল পয়েন্ট তোমাকে বের করতে বলছে। আহ তো এটা ধরে নিলাম তুমি হচ্ছে x, y। তাহলে x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, এন্ড y হবে হচ্ছে x2 সরি y1 প্লাস y2 ডিভাইড বাই 2। ওকে, মনে করো দেওয়া আছে তোমার 1 2, দেওয়া আছে তোমার 3 4। তাহলে 1 প্লাস 3 ডিভাইড বাই 2, 2 প্লাস 4 ডিভাইড বাই 2,
সো দিস ইজ হোয়াট, এটা তোমার 4/2, তাহলে তোমার 2, এটা তোমার 6/2, তাহলে তোমার 3। তাহলে সি এর মধ্যবিন্দু তোমার হচ্ছে এটা, মানে এ বি এর মধ্যবিন্দু তোমার হচ্ছে কত, এটা 2,3। এটা তোমার দেওয়া আছে কত, 1 2, এটা দেওয়া তোমার হচ্ছে 3 4। খুবই সিম্পল না বিষয়গুলো, আবার এগুলো কিন্তু একদম বেসিক কোশ্চেন, ঠিক আছে? এগুলো তোমার হচ্ছে জেনে রাখা খুবই ভালো। তাহলে মোটামুটি হচ্ছে আমাদের আর কিছু দেখানোর মতো নাই এই চ্যাপ্টার দুটাতে। আমি তাহলে নেক্সট ক্লাসে তোমাদের 11.3 এন্ড 11.4 নিয়ে আলোচনা করব, দেন এই চ্যাপ্টারটা ওভার। তো আজকের মতো এই পর্যন্তই। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।